কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ড জড়িতদের শাস্তিসহ অধিকারের ৩ সুপারিশ। জানাবো ন্যূনতম ঐকমত্য পৌঁছে জাতীয় নির্বাচন চায় ১২ দলীয় জোট। আরও জানাবো গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল। সর্বশেষ জানাবো পহেলগাঁও হামলার পর ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার চাষ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ। আসন্ন ঈদ উল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পশু আনা নেয়া, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের হতদরিদ্র মানুষেরা, যারা এই চামড়া বিক্রির টাকার উপর অনেকাংশে নির্ভরশীল। এই অব্যবস্থাপনার অবসান হওয়া প্রয়োজন। পশুর চামড়ার দাম নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন। তিনি কুরবানির পশু পরিবহন ও হাটে বিক্রির সময় যাতে পশুর প্রতি কোনো নির্দয় আচরণ করা না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। এ সময় প্রধান উপদেষ্টা চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ইটিপির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন। এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। শাপলা চত্বর হত্যাকাণ্ড জড়িতদের শাস্তিসহ অধিকারের ৩ সুপারিশ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি ৩টি সুপারিশ করেছে। সুপারিশগুলো হলো হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া এবং এই ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা। বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের সময় তৎকালীন হাসিনা সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যা করে। অধিকার সরেজমিন তদন্ত করে দেখে অন্তত ৬১ জন ওই ঘটনায় প্রাণ হারান। সংগঠনটি দাবি করে, দেশের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনার পরও সে সময় অন্য কোনো মানবাধিকার সংগঠন বা জাতীয় মানবাধিকার কমিশন কোনো প্রতিবাদ করেনি, বরং তখন ভুক্তভোগী পরিবারগুলোকে ভয়ভীতি দেখানো হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, সেই সময় সরকার নিহতদের নাম ঠিকানা সহ তালিকা চাইলে অধিকার বলেছিল, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার কথা ভেবে তারা তথ্য দিতে পারবে না। তবে যদি সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তাহলে সেই কমিটির কাছে তালিকা দেবে, কিন্তু সরকার কোনো তদন্ত কমিটি গঠন করেনি, বরং ২০১৩ সালের ১০ আগস্ট রাতে অধিকারের তৎকালীন সম্পাদক ও বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খানকে তার বাসার সামনে থেকে তুলে নেয় পুলিশের গোয়েন্দা শাখার ডিবি। তার অবস্থান জানতে চাইলে গুলশান থানা পুলিশ ও ডিবি প্রথমে অস্বীকার করে, তাকে সারারাত গুম করে রাখা হয় এবং পরদিন আদালতে তোলা হয়। পরে ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় নির্বাচন চায় ১২ দলীয় জোট। ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর চান ১২ দলীয় জোটের নেতারা। রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জোট নেতারা এ মত তুলে ধরেন। জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে নেতারা বৈঠকে অংশ নেন। মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা। সেটা যাতে বিলম্বিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হওয়া সম্ভব। যা কিছু অসমাপ্ত থাকবে, অনৈক্য থাকবে, পরে সেগুলো সংশোধন করা যাবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের উৎকর্ষতা। বৈঠকে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন,
15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করা হবে। গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল। গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি মিডিয়ার খবরে জানা গেছে ইতোমধ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে। এই উদ্যোগে অঞ্চলটিতে আরও বড় আকারের সামরিক তৎপরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে, যা আগত দিনগুলোতে সংঘাতকে আরও রক্তক্ষয়ী করে তুলতে পারে। সিএনএন এপি রয়টার্স শনিবার ইসরায়েলি প্রতিরক্ষী বাহিনী জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে অথবা অন্যান্য ফ্রন্টে যেমন লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার সীমান্তেও পাঠানো হতে পারে, যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রীভূত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ইসরায়েলি সরকার জানিয়েছে 2025 সালকে যুদ্ধের বছর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং 4 লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা চলছে। তবে এই পদক্ষেপের ফলে দেশটির শ্রম বাজারে চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন। গাজা ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 7 থেকে 11 মে পর্যন্ত আজারবাইজান সফর স্থগিত করেছেন। নেতানিয়াহুর এই সফর বাতিলের সিদ্ধান্তের পর নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় আক্রমণের পরিধি বাড়ানোর অনুমোদন দিয়েছে। এদিকে গাজায় হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলি বিমান হামলার নতুন করে কমপক্ষে 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার দক্ষিণের খান ইউনিস গভর্নরেটের আল মাওয়াসি এলাকায় রাতভর বিমান হামলায় 6 জন নিহত হন। পহেলগাঁও হামলার পর ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার চাষ। গেল এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়। এই ঘটনার পর দেশটির গণমাধ্যমে ভুক্তভোগীদের বরাত দিয়ে দাবি করা হয় পহেলগাঁওয়ে বন্দুকধারীরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হত্যা করেছে, যার অর্থ নির্দিষ্টভাবে শুধু হিন্দুদেরকেই এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে। এমন সংবাদ প্রচারের ফলে দেশটিতে মুসলিমদের জীবনে অন্ধকার নেমে এসে গেছে। সম্প্রতি ইন্ডিয়া হেডল্যাব নামের একটি প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে 22 এপ্রিল থেকে 2 মের মধ্যে ভারতের 9টি রাজ্য এবং জম্মু ও কাশ্মীরে মোট 64টি সরাসরি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে মহারাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো পহেলগাঁও হামলার পর সংঘটিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী হিন্দু কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো মুসলিমদের লক্ষ্য করে দেশব্যাপী ঘৃণা ও ভীতিকর প্রচারণার এই ক্যাম্পেইন পরিচালনা করেছে। IHL এর প্রতিবেদনে জানা যায় এই মিছিলগুলোর বেশিরভাগই আয়োজন করেছে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো, যার মধ্যে রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আন্তর্জাতিক হিন্দু পরিষদ, জাতীয় বজরং দল, হিন্দু জনজাগৃতি সমিতি, সকল হিন্দু সমাজ, হিন্দু রাষ্ট্র সেনা এবং হিন্দু রক্ষা দল। প্রতিবেদনে বলা হয় এই গোষ্ঠীগুলোর সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে এবং সহিংসতার সামাজিক বর্জন ও অর্থনৈতিক বয়কটের ডাক দেওয়ার জন্য পেহেলগাম ট্র্যাজেডিকে ব্যবহার করছে। মুসলিমদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি ঘৃণামূলক বক্তব্য দেওয়া হয়েছে মহারাষ্ট্রে। ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি শাসিত এই রাজ্যে এমন 17টি ঘটনা ঘটেছে। এরপর উত্তরপ্রদেশে 13টি, উত্তরাখণ্ডে 6টি, হরিয়ানায় 6টি, রাজস্থানে 5টি, মধ্যপ্রদেশে 5টি, হিমাচল প্রদেশে 5টি, বিহারে 4টি এবং ছত্তিশগড়ে 2টি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা পরিলক্ষিত হয়েছে।